বাংলাদেশের ইতিহাসে এমন খুব কম রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যার জীবন একই সাথে ট্র্যাজেডি, সংগ্রাম, উন্নয়ন, ক্ষমতা, বিতর্ক এবং পতনের প্রতীক হয়ে উঠেছে। তিনি কারো কাছে উন্নয়নের স্থপতি, কারো কাছে কর্তৃত্ববাদের নির্মাতা, কারো কাছে মানবতার প্রতীক, আবার কারো কাছে গণতন্ত্র সংকোচনের প্রধান চরিত্র। তিনি শেখ হাসিনা। আজ আমরা জানব কিভাবে শৈশবের বঞ্চনা, পারিবারিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সংগ্রাম এবং রাষ্ট্র ক্ষমতার দীর্ঘ অভিজ্ঞতা গড়ে তুলেছিল শেখ হাসিনার জীবন দর্শন। এটি শুধু একজন নেত্রীর গল্প নয়, এটি রাষ্ট্র, ক্ষমতা, মনস্তত্ত্ব এবং ইতিহাসের গল্প। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শেখ হাসিনার শৈশব ছিল এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে। একদিকে বিশাল যৌথ পরিবারের স্নেহ, মানবিকতা ও পারিবারিক ঐতিহ্য, অন্যদিকে রাজনৈতিক কারণে বাবার দীর্ঘ অনুপস্থিতি, জেল, জুলুম এবং নিরাপত্তাহীনতা। শিশু শেখ হাসিনা প্রায় বাবাকে দেখতেন জেলের ভেতর। এই বঞ্চনা তার ভেতরে তৈরি করে দুটি জিনিস: প্রথমত ত্যাগের মানসিকতা, দ্বিতীয়ত ক্ষমতা হারানোর ভয়। অনেকে মনে করেন শেখ হাসিনাকে শৈশবের নিরাপত্তাহীনতা পরবর্তীতে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রবণ ব্যক্তিত্বে পরিণত করেছে। কলেজ জীবন থেকেই শেখ হাসিনা সক্রিয়ভাবে যুক্ত হন ছাত্র রাজনীতিতে। ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজের ছাত্রী থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে সক্রিয় হন তিনি। 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলনে অংশ নেন। তিনি ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে ভর্তি হন। পরবর্তীতে 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার রাজনৈতিক চেতনা শুধু ক্ষমতার রাজনীতি ছিল না, এটি ছিল ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের রাজনীতি। 1971 সালের মুক্তিযুদ্ধ তার জীবনে একটি গভীর অধ্যায় হয়ে আসে। যুদ্ধের সময় তিনি বন্দিদশায় ছিলেন। সেই বন্দিদশার মধ্যেই জন্ম নেয় তার প্রথম সন্তান। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে 1975 সালের 15 আগস্ট। 1975 সালের 15 আগস্ট এক ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনার স্বামী, সন্তান এবং তার বোন শেখ রেহেনা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় তারা পশ্চিম জার্মানিতে ছিলেন। সেখানে তারা বাংলাদেশি রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন। পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন। পরিবারের বেঁচে থাকা সদস্যরা 6 বছর ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবনযাপন করেন। 15 আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, এটি শেখ হাসিনার রাজনৈতিক মানসিকতাকেও চিরতরে বদলে দেয়। ভারতে নির্বাসিত জীবনে শেখ হাসিনা ছিলেন কার্যত রাষ্ট্রহীন এক রাজনৈতিক উত্তরাধিকারী। তিনি পরিচয় গোপন করে জীবন কাটিয়েছেন, 2 সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে থেকেছেন। কিন্তু এখানেই জন্ম নিয়েছে তার রাজনৈতিক পুনর্জন্ম। 1981 সালের 17 মে দেশে ফিরে তিনি বলেছিলেন, আমি আপনাদের মাঝেই আমার হারানো পরিবারকে খুঁজে পেতে চাই। এই বক্তব্য ছিল শুধু আবেগ নয়, এটি ছিল রাজনৈতিক পুনর্জন্মের ঘোষণা। 1980 ও 90-এর দশকে শেখ হাসিনা হয়ে ওঠেন সামরিক শাসন বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তিনি ঝুঁকি নিয়েছেন, বারবার হামলার শিকার হয়েছেন, রাজপথে থেকেছেন। তার রাজনৈতিক দর্শনের মূল ছিল সংগঠিত সংগ্রাম এবং দীর্ঘমেয়াদী ক্ষমতা অর্জন। এখানে তার কৌশল ছিল দ্বৈত: একদিকে গণ আন্দোলন, অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা দখলের বাস্তববাদী পরিকল্পনা। 1996 সালে প্রথমবার ক্ষমতায় এসে তিনি বুঝতে পারেন, রাষ্ট্র পরিচালনা শুধু আন্দোলন বা স্লোগানের বিষয় নয়, এটি বাস্তব দক্ষতা, পরিকল্পনা ও উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্বের ব্যাপার। কিন্তু 2009 সালের পর তার রাজনৈতিক দর্শন সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। তিনি বিশ্বাস করতেন অর্থনৈতিক উন্নয়নই রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি। তার আমলে বাংলাদেশে ঘটে বড় বড় অবকাঠামোগত পরিবর্তন: পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ সম্প্রসারণ, ডিজিটাল সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সব মিলিয়ে বাংলাদেশ বদলে যেতে শুরু করে। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের অর্থনীতির পথে অগ্রসর হয়। বিশ্বে ডিজিটাল বাংলাদেশ একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়।
কিন্তু উন্নয়নের পাশাপাশি আরেকটি বাস্তবতাও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ক্ষমতা ক্রমেই কেন্দ্রীভূত হতে থাকে। সমালোচকরা বলতে শুরু করেন, বাংলাদেশ ধীরে ধীরে গণতান্ত্রিক কাঠামো থেকে সরে যাচ্ছে। বিতর্কিত নির্বাচন, মত প্রকাশের সীমাবদ্ধতা, বিরোধী দলকে দমন, নিপীড়ন, গুম এবং ডিজিটাল নিরাপত্তা আইন এসব প্রশ্নবিদ্ধ করতে শুরু করে তার শাসন ব্যবস্থাকে। এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় দ্বন্দ্ব। একদিকে দৃশ্যমান উন্নয়ন, অন্যদিকে গণতান্ত্রিক সংকোচন। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলেন পপুলিস্ট প্যারাডক্স, অর্থাৎ উন্নয়নের জনপ্রিয়তাকে ব্যবহার করে ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকা। সম্ভবত শৈশবের নিরাপত্তাহীনতা এবং ১৯৭৫ সালের ট্র্যাজেডি তার ভেতরে এমন এক মানসিকতা তৈরি করেছিল যেখানে ক্ষমতা হারানো মানেই ছিল অস্তিত্ব হারানো। ২০২৪ সালে এসে সেই দীর্ঘ শাসনের ভিত নড়ে ওঠে। অর্থনৈতিক চাপ, বেকারত্ব, রাজনৈতিক ক্ষোভ এবং জন অসন্তোষ বিস্ফোরিত হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় গণ আন্দোলন। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। আজ শেখ হাসিনা, কারো কাছে তিনি উন্নয়নের রূপকার, কারো কাছে স্বৈরাচার। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং জটিল রাজনৈতিক চরিত্রগুলোর একজন। তার জীবন আমাদের শেখায় ব্যক্তিগত ট্রমা একজন মানুষকে যেমন অসাধারণ শক্তিশালী করে তুলতে পারে, তেমনি সেই ট্রমা কখনো কখনো ক্ষমতার প্রতি অতিরিক্ত আসক্তিও তৈরি করতে পারে। রাষ্ট্র শুধু বাহ্যিক অবকাঠামো দিয়ে টিকে থাকে না, রাষ্ট্র টিকে থাকে উন্নয়ন, স্বাধীনতা, জবাবদিহিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভারসাম্যের উপর। আর সেই কারণেই শেখ হাসিনার জীবন দর্শন ও শাসনকাল বাংলাদেশের ইতিহাসে বহুদিন ধরে আলোচনা, গবেষণা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।